আমন্ত্রণ সবাইকে আওয়াজ ডেমোক্রেসি অনুষ্ঠানে সঙ্গে আছে আমি ডক্টর তৌহিদুল হক। দর্শক, দেশে গত ৩টি উপজেলা নির্বাচনে ধারাবাহিকভাবে কমেছে ভোটের হার। তবে চলতি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের সদ্য সমাপ্ত হওয়া প্রথম ধাপে ভোটের হার ছিল ১.৫ দশকের মধ্যে সর্বনিম্ন ৩৬%। সবচেয়ে কম ভোট পড়েছে কুষ্টিয়া শহর উপজেলায় মাত্র ১৭%। কিছু কিছু কেন্দ্রে ভোট পড়েছে ১০%-এরও নিচে। প্রথম ধাপে নির্বাচনে ১৩৯টি উপজেলার মধ্যে ৮১টিতেই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচনী এলাকার মোট ভোটারের ২০%-এর কম ভোট পেয়ে বিএনপির বর্জনের মুখে নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে দলীয় প্রতীক না দিয়ে সবার জন্য প্রার্থিতা উন্মুক্ত রেখেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তারপরও কেন ভোটের উপস্থিতি কম তা নিয়ে উঠেছে প্রশ্ন। নির্বাচনকে প্রভাবশালীদের নিয়ন্ত্রণমুক্ত রাখতে মন্ত্রী এমপিদের স্বজনদের সরে দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হলেও মাঠে তা বাস্তবায়ন হয়নি। অধিকাংশ উপজেলায় বিজয়ী হয়েছেন স্থানীয় সংসদ সদস্যদের পছন্দের প্রার্থীরাই। ভোট ঘিরে বড় কোনো গোলযোগ হয়নি। দাবি করে ভোটারদের কেন্দ্রে না যাওয়ার জন্য বিএনপির অংশ না নেওয়া, নির্বাচনে না আসা, ধান কাটার ব্যস্ততা, ঝড় বৃষ্টিকে দায়ী করছে নির্বাচন কমিশন। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় ভোটের হার কমছে কেন। এ বিষয়ে আলোচনা করার জন্য এই স্টুডিওর আরটিভির স্টুডিওতে উপস্থিত আছেন প্রথম আলো যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। এছাড়া অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন সাবেক নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম এবং আরও যুক্ত আছেন আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ডক্টর গোলাম রহমান। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনিও চাইলে আলোচনায় অংশ নিতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে আজকের এই সর্বশেষ উপজেলা নির্বাচনে ভোটের উপস্থিতি যে একটি ক্ষেত্রে একটা যে অবস্থা দেখা গেল, সর্বনিম্ন উপস্থিতির কথাই বলছে, সেটি কেন এরকম অবস্থায় দাঁড়ালো সেই বিষয়ে কোনো প্রশ্ন অথবা মন্তব্য, কিংবা আপনার এলাকায় যদি এই ১৩৯টা আসনের মধ্যে থেকে থাকে আপনার অভিজ্ঞতাও জানাতে পারেন। এছাড়াও যদি কোনো বিশ্লেষণমূলক মন্তব্য আপনার থাকে সেটিও শোনার জন্য আমরা প্রস্তুত। দর্শক, এই প্রত্যাশা রেখে আলোচনায় যাচ্ছি। আলোচনার বিষয় ভোটের হার কমছে কেন। শুরুতেই সোহরাব হাসান, আপনার কাছে আসতে চাই যে রাজনৈতিক পোস্টমর্টম সেটি তো হলো, নাগরিক সমাজের পক্ষ থেকে আলোচনা হয়েছে, ভোটারদেরও একটি হিসাব নিকাশ আছে। আমরা একটু যদি মোটা দাগেই শোনার চেষ্টা করি যে এখানে নির্বাচনে বিএনপির অংশ না নেওয়া এটাকে রাজনৈতিকভাবে বলা হচ্ছে, তাহলে আমাদের এতদিন ধরে দ্বিদলীয় যে গণতন্ত্রের যে চর্চা সেটিও বা কতটা সঠিকভাবে চলেছে সেটি নিয়েও তো আজকে প্রশ্ন উঠছে ভোটারদের উপস্থিতির এই প্রসঙ্গে ধরে। ধন্যবাদ। আসলে নির্বাচনে ভোটের হার নিয়ে আমরা কথা বলছি, কিন্তু যারা নির্বাচনে অংশীদার, রাজনৈতিক দলগুলো বা প্রার্থীরা, তারা নির্বাচনটি উৎসব মুখর হোক, নির্বাচনে ভোটাররা অধিক সংখ্যক কেন্দ্রে আসুক, এটিকে চেয়েছেন। চাইলে তো একটু অন্য পরিবেশে নির্বাচন হতো, উৎসব মুখর পরিবেশে, মানুষের মধ্যে উৎসাহ, উদ্দীপনা, প্রচার, এটি জমজমাট থাকতো। এখন আমরা একটি নির্বাচন দেখলাম ১৩৯টি আসনে, এবং কয়েকটি আসনে তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন প্রার্থীরা। সুতরাং একটা নিয়ম রক্ষার নির্বাচন হিসেবেই এটা চিহ্নিত করা যায়। এখন বাংলাদেশের নিয়ম রক্ষার নির্বাচন অনেক হয়েছে। উপজেলা পরিষদের প্রথম নির্বাচন তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ, বিএনপি উভয়ই বর্জন করেছিলেন, কারণ এটা হোসেন মোহাম্মদ এরশাদের সময় এই পদ্ধতি চালু করা হয়, এবং তখন বলা হয়েছিল যে এটি স্বৈরাচারের আমলে, সুতরাং তারা কোনো নির্বাচনে যাবে না। যদিও এই পদ্ধতিকে বলা হয় যে ক্ষমতা বিকেন্দ্রীকরণের একটা ভালো পদক্ষেপ, জি, কিন্তু ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে যে এখন তো নির্বাচনই বিকেন্দ্রীকরণ হয়ে গেছে। এখন নির্বাচন আর নির্বাচনের হাতে নেই। বাট এখানে আপনি বলছিলেন যে আসলে উৎসব মুখর পরিবেশে নির্বাচনটি অনুষ্ঠিত করতে হলে যা যা প্রয়োজন সেই জায়গাতে একটা ঘাটতি থাকলো। বিএনপির অংশগ্রহণ ছাড়া আর ঘাটতিগুলো কি? নির্বাচন তো গণতন্ত্রের অংশ, মানে গণতন্ত্র, যদি আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি তাহলে নির্বাচন হচ্ছে জনগণের বা ভোটারদের বাছাই করার সুযোগটা দেয়া। এখন এখানে তো সেই সুযোগ নেই, এবং নির্বাচনের আগেই যদি আমরা জেনে যাই যে কে জয়ী হবে বা কোন দল থেকে জয়ী হবে, কোন দলের সমর্থক প্রার্থী জয়ী হবে, তাহলে ভোটাররা তো আগ্রহ দেখাবেন না। কারণ আমরা তো প্রতিটা নির্বাচনে, এমনকি যে নির্বাচনে 2001 বা 2008 ফলাফল একেবারে বিপরীত হয়েছে, মানে
যারা জয়ী হয়েছে দুই তৃতীয়াংশ আসনে জয়ী হয়েছে, কিন্তু ফলাফলের আগ পর্যন্ত কেউ বলতে পারেনি যে কোন দল জয়ী হবে। হ্যাঁ, সেটা 2001-এর নির্বাচনেও 2008-এর নির্বাচনেও। কিন্তু অর্থাৎ মানুষ সাগ্রহে উৎসাহ উদ্দীপনার সঙ্গে ভোট দিয়েছে তার পছন্দের প্রার্থীকে, জয়ী হোক, কেউ জয়ী হয়েছেন, কেউ পরাজিত হয়েছেন। এই নির্বাচনটি প্রথমত যে আপনি যে বললেন যে প্রতীক দেয়া সিদ্ধান্ত প্রতীকের বাইরে রাখলো, সে পিছনে কারণ ছিল আওয়ামী লীগের যাতে নির্বাচনটি প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা হয়। নির্বাচনটি কি করবে? নির্বাচন তো আওয়ামী লীগ করবে না, বিএনপিও করবে না, এমনকি নির্বাচন কমিশনও করবে না। নির্বাচন করবে জনগণ। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচনের ব্যবস্থাপনা, পরিচালনা করা। আর রাজনৈতিক দলগুলোর দায়িত্ব বা প্রার্থীদের দায়িত্ব হচ্ছে মানে নিজের প্রার্থিতা প্রকাশ করে, মানে নিজের অংশীদারিত্ব প্রকাশ। না, তাহলে সোহরাব হোসেন, এটি একটু আপনার কাছ থেকে জানতে চাই। এই বিষয়টি আপনি অনেক লেখাও লিখেছেন, কথাও বলেছেন। এই উপজেলা নির্বাচনের প্রসঙ্গ ধরে জাতীয় রাজনীতির সূত্র বা বিষয়গুলো সে আলোচনায় এসেছে আপনার লেখা। আমার প্রশ্নটি হলো যে এখানে ক্ষমতায় থাকা দল হিসাবের বাইরেও আওয়ামী লীগ দল হিসাবে নির্বাচনটিকে উৎসবমুখর করার জন্য যা যা তারা করেছে, সেগুলো কি একটি দল হিসাবে তাদের কার্যক্রমগুলো যথেষ্ট ছিল কিনা? প্রথম হচ্ছে গণতন্ত্র একটা রাজনৈতিক বন্দোবস্ত। আমরা যদি সেই বন্দোবস্তকে বিশ্বাস না করি, এটা যদি একতরফা সব সিদ্ধান্ত হয়, একতরফা নির্বাচন হয়, একতরফা দেশ পরিচালনা হয়, তা এমনকি একতরফা সংসদ হয়, তাহলে তো সেই গণতন্ত্র থাকলো না। এখন আপনি সূচনায় বলেছিলেন যে দ্বিদলীয় ব্যবস্থা, যদিও দ্বিদলীয় বহুদলীয় ব্যবস্থা সেটা তো বলা হয়, কিন্তু কার্যত তো আমরা যা দেখছি, কার্যত যখন একদলীয় হয়ে যায়, দ্বিদলীয় ব্যবস্থা যখন একদলীয় হয়ে যায়, তখন তো আর ভোটারদের পছন্দের সুযোগটা থাকলো না। যে প্রশ্নটি হচ্ছে যে দলীয়ভাবে আওয়ামী লীগ যে সিদ্ধান্ত নিয়েছে, সেটি তো তাদের এই যে কৌশল নিতে হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগই আইন করেছে যে স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হবে, দলীয় প্রতীকে হবে। আজকে প্রতীকটা কেন বাদ দেওয়া হলো? প্রতীকটা বাদ দেওয়া হলো যে তাহলে আর কোনো প্রার্থী থাকবে না, আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না। এই যে 36% ভোটার উপস্থিত হয়েছে, সেটাও হতো না। তার মানে হচ্ছে একটি নির্বাচন দেখানোর জন্য এটি করা, কিন্তু জনগণের উপর এটি নির্বাচন বলতে যা বোঝায় সেটি হচ্ছে না, সেটি হলো না, নিয়ম রক্ষা হলো, কৌশলে জয়ী হলো, কিন্তু সেই নিয়ম নির্বাচনকে কতটা বাঁচাতে পারবে? মানে গণতন্ত্র আগে হচ্ছে নির্বাচন তো বাঁচবে, কারণ বাংলাদেশে কোনো নির্বাচন, প্রশ্নটা আমি রেখে গেলাম আপনার কাছে, বাংলাদেশে কোনো নির্বাচনই অবৈধ বলে ঘোষিত হয়নি। কারণ সব নির্বাচনে যে সংসদ হয়েছে, সে সংসদ টিকে গেছে। তারপর যে যেসব আইন পাশ করা হয়েছে, সেসব আইন বৈধ, কোনো না কোনোভাবে নির্বাচনকে সমর্থন যুগিয়ে সেগুলো করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ সোহরাব হোসেন। আরও আলোচনা শুনবো। বেগম কবিতা খানম, আপা আপনার কাছে আসতে চাচ্ছে। আপনি তো সাবেক নির্বাচন কমিশনার হিসেবে কাজ করেছেন এবং বিভিন্ন অভিজ্ঞতা আপনার কাছে আছে। এবারের এই 139টি উপজেলায় নির্বাচন হওয়ার পরে ভোটারদের হার নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের যে মন্তব্য, সেটি নানাভাবে গণমাধ্যম থেকে শুরু করে নাগরিক সমাজের মধ্যে, মানুষের মধ্যে আলোচনা তৈরি করেছে যে আসলে এই যে ধান কাটতে যাওয়া, এটি ভোটের উপস্থিতি কম হওয়ার পিছনে কোনো যৌক্তিক কারণ হতে পারে কিনা। পাশাপাশি যেটি বলা হচ্ছে যে নির্বাচন কমিশনের নিয়ে মাঠের বিরোধী দল তো নানাভাবে সমালোচনা পর্যালোচনা তো আছেই বিএনপির পক্ষ থেকে, সরকারের ভাষায় নির্বাচন কমিশন কথা বলছে কিনা? বেগম কবিতা খানম। ভোটার উপস্থিতি ক্রমান্বয়ে অ্যাকচুয়ালি কমছে। স্থানীয় সরকার নির্বাচনে সাধারণত ভোটার উপস্থিতি কিন্তু বেশি থাকে জাতীয় সংসদ নির্বাচন অপেক্ষা। স্থানীয় সরকার নির্বাচন গুলোতে ভোটার উপস্থিতি বেশি থাকে, বিশেষ করে ইউপি নির্বাচনে তো 60-70% এরকম ভোটার উপস্থিতি থাকে। এখন ধান কাটার মৌসুম, এটা ঠিক আছে, কিন্তু ভোটারদের আমাদের দেশে আমরা যেটা আগের যে নির্বাচনগুলো বা বিবেচনায় যদি নেই, তাহলে দেখি যে আমাদের দেশে ভোটারদের কিন্তু ভোট দেওয়ার একটা আগ্রহ অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি থাকে। যেমন অনেক দেখেছি যে বাইরে যারা আছে, বিশেষ করে ঢাকা শহরে যারা কাজ করছে, তারাও কিন্তু এই ইউনিয়ন পরিষদ বা স্থানীয় সরকার নির্বাচনের সময় ছুটি নিয়ে চলে যায়।
এখন ধান কাটার মৌসুম, এটা ঠিক, কিন্তু তারপর এটাই একটা ভোটারের উপস্থিতির একটা মুখ্য কারণ আমি মনে করি না। এবং বৃষ্টির কথাও বলা হচ্ছে। আহ, আমরা তো বৃষ্টি বৃষ্টি আমরা জানি না প্রত্যেকটা আহ, উপজেলায় বৃষ্টি হয়েছে কিনা, বা প্রত্যেকটা উপজেলা। আমাকে একজন প্রশ্ন করছিল যে আহ, আবহাওয়াটা খুবই বৈরী ছিল, এখন অতিরিক্ত গরম ছিল কিনা বা বৃষ্টি ছিল কিনা এইটা কিন্তু সেভাবে ক্লিয়ার কোনো পত্রিকায় বা কোনো মিডিয়াতে আমরা দেখি নাই। তো এইগুলো ভোটার উপস্থিতির একটা মুখ্য কারণ বলে আমি মনে করি না। এখন যেটা আমরা আহ, বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে নির্বাচনে সাধারণত প্রার্থীদের একটা প্রতিদ্বন্দ্বিতা হয় কিন্তু, এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে কিন্তু ভোটাররা উপস্থিত হয়। যখন ভোটাররা বুঝতে পারে যে সে ধরনের কোনো প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা নাই, তখন কিন্তু ভোটাররা ভোট কেন্দ্রে আসার ক্ষেত্রে ওই আগ্রহটা তাদের থাকে না। এখানে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী অনেক থাকে, আহ, এত আগ্রহ থাকে তাদের মধ্যে, কিন্তু যদিও প্রতীক দেয় নাই, আওয়ামী লীগ থেকে প্রতীক দেওয়া হয় নাই, কিন্তু যারা প্রার্থী হয়েছে তাদের তো একটা দলীয় পরিচিতি স্থানীয়ভাবে আছে। আবার বিএনপি থেকে যারা প্রার্থী হয়েছে তাদেরকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার করা হলো, তারা কিন্তু প্রত্যাহার করে নাই। তো প্রত্যেকটা দলেরই কিন্তু একটা ভোট ব্যাংক থাকে। যেমন প্রায় যতগুলো নিবন্ধিত রাজনৈতিক দল আছে, ম্যাক্সিমাম কিছু হয়তোবা দু তিনটা দলের আমি বলবো যে তাদের কিন্তু মোটামুটি ভোট ব্যাংক আছে। তো জি। প্রত্যেকেরই কিছু না কিছু ভোট ব্যাংক থাকে। তো এই যখন দেখা যাচ্ছে যে সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন হচ্ছে না, সব দলের প্রার্থী থাকছে না, তখন এই যে তাদের যে ভোট ব্যাংক বা তাদের যে ভোটাররা আছে, তাদের যদি পছন্দের প্রার্থী না থাকে, তখন কিন্তু ভোট কেন্দ্রে আসার ক্ষেত্রে তাদের একটা অনীহা একটা তৈরি অনাগ্রহ হয়। তৈরি হয়। তাহলে বেগম কবিতা খানম, এই আপা প্রশ্নটা আমি রাখতে চাই, যেটি সেটা হচ্ছে আপনার কাছ থেকে বোঝার চেষ্টা করছি যে নির্বাচনের 2 দিন আগে প্রধান নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই নির্বাচনে বিএনপির দলীয়ভাবে নির্বাচনে অংশ নিচ্ছে না, একটা তো তারা যাদের নেতারা আগ্রহ দেখাচ্ছে নির্বাচনে অংশ নেয় তাদেরকে দলীয়ভাবে বহিষ্কার করা হয়েছে। সেক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনের উত্তরটি এরকম ছিল যে আসলে কে আসলো না আসলো সেটি নির্বাচন কমিশনের দেখার বিষয় না, কারণ আইনের মধ্যে নেই, সে আইন অনুযায়ী নির্বাচনটি করবে। আইন অনুযায়ী একেবারে চমৎকার কথা, কিন্তু এই যে ভোটারদের না আসার পিছনে যে কারণটি তিনি উল্লেখ করলেন, আপনি ব্যাখ্যা করলেন, এটির আইনের ব্যাখ্যা কি হবে? এটা কোনো আইনের মধ্যে পড়ে কিনা? অ্যাকচুয়ালি নির্বাচন কমিশনের কিন্তু রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে অংশগ্রহণ করছে না, বা আহ, যারা প্রার্থী দিচ্ছে না, তাদেরকে কিন্তু নির্বাচন কমিশনের নিজস্ব কোনো এখতিয়ার বা আইনানুগ কোনো এখতিয়ার নাই যে তাদেরকে নির্বাচনে আনার ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ, তারা আইনানুগ পদক্ষেপ নেবে। জি। হ্যাঁ, নির্বাচনের আগে তারা এই যে দলীয় ভাবে যে মিটিং গুলো করেছে সবগুলো রাজনৈতিক দলের সঙ্গে, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের আগে, এই তারা কিন্তু এই মেসেজটাই দিতে চায় যে নির্বাচন কমিশন যে একটা সুষ্ঠু নির্বাচন আমরা ইনশিওর করতে চাই, ভোটারদের অংশগ্রহণ এবং প্রার্থী যাতে প্রত্যেকটা রাজনৈতিক দল দেয়, কিন্তু বাধ্য করার কোনো সুযোগ কিন্তু নির্বাচন কমিশনের নাই। এখন রাজনৈতিক দলদের এটা কিন্তু তাদের নিজস্ব আহ, ইচ্ছা বা অনিচ্ছা, এবং এটা এই যে তাদের নির্বাচনে অংশগ্রহণ না করাটা কিন্তু রাজনৈতিক ভাবেই সমাধান বা এটা সমন্বয় করা একটা। রাজনৈতিকভাবে সেটি সমাধান করতে হবে, কিন্তু আপু এই ধরনের মন্তব্য, এই যারা নির্বাচন বর্জন করছে দীর্ঘ সময় ধরে অনাস্থার বিষয়টি উল্লেখ করে, তাদের অনাস্থার পরিধি আরো বাড়িয়ে তোলে কিনা? অ্যাকচুয়ালি নির্বাচন কমিশন, এখানে কিন্তু নির্বাচন কমিশনের করণীয় কিছু নাই। নির্বাচন কমিশন সুষ্ঠু পরিবেশ দেবে, নির্বাচন ব্যবস্থাপনার মধ্যে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না থাকে সেটা এনশিওর করবে। নির্বাচন কমিশন জি। কিন্তু এই কাজগুলো করছে, মানে নির্বাচন পরিবেশটাকে সুষ্ঠু রাখার এবং নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের জবাবদিহিতা এবং নিরপেক্ষভাবে কাজ করার দিক নির্দেশনা কিন্তু নির্বাচন কমিশন থেকে দেওয়া হচ্ছে। তো এই নির্বাচন কমিশনের দায়িত্ব কিন্তু এতটুকুই, রাজনৈতিক দলকে অংশগ্রহণ করার পরিবেশ তৈরি করা। এটা হচ্ছে নির্বাচন কমিশনের, যাতে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের উপর আস্থা এনে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট হয়। নির্বাচন কমিশন এটা এনশোর করার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং মাঠটাকে তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য সব সব ধরনের না, পদক্ষেপ সেটি নেয়। তো করবে, সেই আপা সেই জায়গাতে তো কোনো দ্বিমত নাই, কিন্তু আমার একটি প্রশ্ন হলো যে সেটি হচ্ছে যে এই যে এই ধরনের মন্তব্য সেই অনাস্থার মাত্রাটাকে আরো বাড়িয়ে তোলে কিনা? অ্যাকচুয়ালি হ্যাঁ, মন্তব্য আমরা আমি উনি যেভাবে কথাটা বলেছেন আর কি, হয়তো ওনার কথার মিনিংটা বিভিন্ন হুম। ধরনের হয়ে যায়। জি।
যে আরো আলোচনা শুনবো কবিতা খানম, বেগম কবিতা খানম আপার আলোচনা শুনবো। তবে ডক্টর গোলাম রহমান স্যার আসতে চাই, নির্বাচন যে 139টি উপজেলা নির্বাচন হলো সেখানে প্রতিযোগিতা, উৎসব মুখর কিংবা প্রতিদ্বন্দ্বিতা, সেই নানা এই শব্দগুলো আলোচনা করলে শব্দগুলোর দৃষ্টিতে নির্বাচনকে বিচার বিশ্লেষণ করলে তো নানা ধরনের বক্তব্য পাওয়া যাবে। কিন্তু আলোচনার এই পর্যায়ে আপনার কাছে আমার প্রশ্ন হলো যে ভোটারদের হার বা ভোটারদের যে অংশগ্রহণের যে হার বা চিত্র আমরা দেখছি, তাতে ভবিষ্যতে নির্বাচনগুলো কি নিয়ম রক্ষার নির্বাচন হবে, না প্রকৃতভাবে নির্বাচন বলতে আমরা যা বুঝাই সেই পরিস্থিতি আবার ফিরে আসবে? ধন্যবাদ। নির্বাচন তো একটি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ বিশেষ। নির্বাচন রাজনীতি এবং ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতায় দখল করার জন্য এক ধরনের কৌশল, এক ধরনের পদ্ধতি। এটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পদ্ধতি হিসেবে স্বীকৃত এবং সেই জন্য নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণ করা হয় যে পার্টিকুলার অফিসের জন্য, সেই অফিসের জন্য কে সেটার জন্য উপযুক্ত কিংবা সেটার জন্য কে প্রতিদ্বন্দ্বিতা করে আসবে, এটি নির্ধারণ করার জন্য হচ্ছে নির্বাচন। এখন গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হবে, এটা হচ্ছে স্বাভাবিক। এখন সেই গণতান্ত্রিক পরিবেশে গণতান্ত্রিক ধারাকে বজায় রাখার জন্য নির্বাচন যেমন অন্যতম একটি কৌশল, অন্যান্য বিষয়গুলি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ করাও এক ধরনের দায় দায়িত্ব। এখন গণতন্ত্র আছে কিন্তু রাজনৈতিক দলের অংশগ্রহণ নেই, তাহলে এই গণতন্ত্র খুব বেশি কার্যকর বলে মনে হয় না। সেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে সেই রাজনৈতিক দলের অংশগ্রহণ না করার ফলে সেই রাজনৈতিক দলগুলোরও বৈধতা নিয়ে এক ধরনের নাগরিকদের কাছে এক ধরনের প্রশ্ন উত্থাপিত হতে পারে। নাগরিকরা মনে করতে পারেন যে কিন্তু তারা তো গোলাম রহমান স্যার, অধ্যাপক ডক্টর গোলাম রহমান স্যার, আসলে যারা বর্জন করছে তারা কি অর্জন করতে পারবে সেটি তো মোটা দাগে একটি প্রশ্ন আছেই, কিন্তু এর সাথে কি কারণে বর্জন করছে সেই কারণগুলোকে আপনাদের বিশ্লেষণ কিংবা আপনারা যারা নির্বাচন নিয়ে কথা বলছেন, নাগরিক সমাজের প্রতিনিধি, আপনারা সেই জায়গাগুলোকে কিভাবে দেখেন? আমরা তো রাজনৈতিক দলগুলোর ব্যাখ্যা আগে শুনতে চাই যে তারা কেন নির্বাচন বর্জন করছেন। জি, নির্বাচন বর্জনের তার অন্যতম কারণ কি, তাই না? জি। এখন সেখানে পার্লামেন্টারি ইলেকশনের এক ধরনের স্ট্র্যাটেজি থাকতে পারে তাদের, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে তাদের নিশ্চয়ই একটা স্ট্র্যাটেজি আছে এবং এই স্ট্র্যাটেজিতে কি তারা এই সরকারের আমলে কোন নির্বাচনে অংশগ্রহণ করবেন না, বিষয়টা হচ্ছে এইরকম। এখন এই সরকারের আমলে যদি নির্বাচনে অংশগ্রহণ না করেন তাহলে তারা এক অর্থে রাজনীতি থেকে বিযুক্ত হয়ে যাচ্ছেন, যুক্ত থাকছেন না, এবং তাতে করে সেই রাজনৈতিক দলের যারা সমর্থক কিংবা যারা সদস্য কিংবা শুভাকাঙ্ক্ষী তাদেরও এক ধরনের আশাহত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। কারণ তাদের ভোট দেওয়ার কিংবা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগটি থাকছে না। তাতে করে স্বাভাবিকভাবেই তারা কিন্তু দলের থেকে এক ধরনের বিচ্ছিন্ন হয়ে পড়ার সম্ভাবনা হয়ে যাচ্ছে এবং দলকে সবাই যারা ওন করেন তারা যারা এই নির্বাচনে অংশগ্রহণ করলেন না তারা কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেলেন। এখন এই বিচ্ছিন্নতা রাজনৈতিকভাবে কতদিন তারা এটাকে আপহোল্ড করতে পারবেন, কতদিন এটাকে পোষাতে পারবেন কিংবা কতদিন এটা নিয়ে এইভাবে এই নির্বাচন বর্জন করে তারা রাজনীতিতে টিকে থাকবেন, এটি কিন্তু একটি বড় প্রশ্ন। মানে এই সিদ্ধান্ত বা মত তারা কতদিন ধরে রাখতে পারবে সেই প্রশ্নটি আপনি রাখছেন অধ্যাপক ডক্টর গোলাম রহমান স্যার। এবং এই আলোচনার পাশাপাশি আলোচনাটি আছে যে একদম আমি যদি স্পষ্ট করে আপনার কাছে জানতে চাই, এই প্রশ্নে এর আগেও আপনি অসংখ্যবার আলোচনা করেছেন। প্রশ্নটি হলো যে বিএনপি বলছে যে আসলে এই যে ভাবে যে নির্বাচনটি হচ্ছে, পদ্ধতি কিংবা যে প্রক্রিয়া নির্বাচনটি হচ্ছে একতরফা নির্বাচন, এবং এখানে আওয়ামী লীগের একেবারে স্পষ্ট করে বলি কোডানকোড তাদের বক্তব্য যে আওয়ামী লীগের একটা নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে নির্বাচনটি হয়। তাহলে কি বিএনপির এই আলোচনাটাকে আমরা ধরে নিতে পারি যে আসলে তারা নির্বাচনে অংশ নিলেও ফলাফল যা হয়েছে এই ফলাফলই হতো? না, এই কথাটা মেনে নেওয়ার মতো না। কারণ হচ্ছে যে নির্বাচন জনগণ কিংবা ভোটাররা অংশগ্রহণ করছে এবং স্বতঃস্ফূর্তভাবেই অংশগ্রহণ করছে। যখন দেখা যায় প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে অন্যতম দল অংশগ্রহণ করে না, তখন স্বাভাবিকভাবেই ভোটাররা উৎসাহ হারিয়ে ফেলেন। তারা মনে করেন যে যে কোনো ভাবেই হোক নির্বাচন তো হয়ে যাবে, সুতরাং তারা ভোট দিলেও হবে না দিলেও হবে, সুতরাং অল্প কিছু লোক ভোট দিলেও সরকারি সমর্থক কিংবা আওয়ামী লীগের সমর্থক যদি যারা আছেন কিংবা যারা প্রার্থী তাদের নিজস্ব ভোটার কিংবা নিজস্ব সমর্থক যারা আছেন
তারা ভোট দিলেই হবে। সুতরাং সামগ্রিকভাবে নির্বাচনে ভোট দিয়ে অংশগ্রহণ করার যে অবস্থাটা, সেটা প্রতীয়মান হয় না, এবং সেখানে তাদের অংশগ্রহণ না থাকার ফলে যারা ভোট দেওয়ার কথা, যারা সমর্থন করার কথা, তারা উৎসাহ হারিয়ে ফেলে। সুতরাং এখানে অন্যতম রাজনৈতিক দলের অংশগ্রহণ না হলে কিংবা অংশগ্রহণ নিশ্চিত না হলে সেখানে অবশ্যই এই নির্বাচন জনগণের মধ্যে উৎসাহ ধরে রাখতে পারে না। একটা উৎসাহ উদ্দীপনার ক্ষেত্রে একটা এত কম, সেই জন্য অংশগ্রহণ অত্যন্ত কম, এটা পরিষ্কার বোঝা যায়। কারণ নির্বাচন মানেই হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিদ্বন্দ্বিতাহীন তো নির্বাচন হয় না। এটা খুব সাধারণ মানুষও বলতে পারে যে যদি প্রতিদ্বন্দ্বিতা না থাকে তাহলে নির্বাচন কিসের? এবং জি জি শেষ করুন। সেই জন্য সাধারণ মানুষ যারা ভোট দিবে তারা কিন্তু ভোট দিতে চায় না। সুতরাং এই হিসেবে এই নির্বাচনটি মানুষকে খুব বেশি উৎসাহ জাগাতে পারেনি, এবং এখানে অবশ্যই বিএনপির দলীয় সমর্থক কিংবা দলের যারা কর্মী কিংবা যারা সদস্য, তারা অংশগ্রহণ করলে এই নির্বাচনটি অবশ্যই অনেক বেশি উৎসব পরিস্থিতি এরকম হতো না। তার মানে অধ্যাপক ডক্টর গোলাম রহমান স্যার, আপনি বলতে যাচ্ছেন যে আসলে বড় যে রাজনৈতিক দলগুলো তারা নির্বাচন এবং রাজনীতির ক্ষেত্রেও একটা বড় মনের অথবা সেই সিদ্ধান্ত এবং একটা রাজনৈতিক শিষ্টাচারের পরিচয় দিবে, এটি আপনি বলছেন। অধ্যাপক ডক্টর গোলাম রহমান স্যার, অসংখ্য ধন্যবাদ। সোহরাব হোসেন, আসতে চাই যে আমরা বিএনপির যে কেন্দ্রীয় যে সিদ্ধান্ত নির্বাচনে তারা অংশ নেবে না, এই সরকারের অধীনে তারা কোনো ধরনের নির্বাচনে অংশ নেবে না, কিন্তু তৃণমূলের যে বার্তা আমরা দেখলাম সেই জায়গা থেকে এটা কি বলা যায় যে বিএনপি কেন্দ্রে বসে যা ভাবছে আর তৃণমূলে যা হচ্ছে এর মধ্যে একটা যথেষ্ট ফারাক বা ব্যবধান আছে? ধন্যবাদ। দুই দলেই কেন্দ্র এবং তৃণমূলের মধ্যে তো ব্যবধান আছে, পার্থক্য আছে, দূরত্ব আছে। কারণ আমরা দেখলাম যে আওয়ামী লীগ তো সিদ্ধান্ত নিল যে মন্ত্রী এমপির স্বজনরা নির্বাচন করবে না, কিন্তু তারা তৃণমূলে করেছে। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন বর্জনের, বিএনপির তৃণমূলের নেতাকর্মী অনেক নেতাকর্মী নির্বাচনে অংশ নিয়েছে। আসলে মানে এতে প্রমাণিত হয় যে এই রাজনৈতিক দলগুলো তারা যতটা নিজেকে জনপ্রিয় মনে করে সেটি জনগণ ততটা মনে করে না। অধ্যাপক গোলাম রহমান বলেছেন যে এই রাজনৈতিক দলগুলো নির্বাচন বর্জন করে চলেছে তারা শেষমেশ তাদের পরিণতি কি হবে, তারা এরকম করতে করতে একসময় তাদের তাদের জনগণের মধ্যে অবস্থান হারিয়ে ফেলবে কিনা, আর সেটি প্রশ্ন আছে। কিন্তু একইভাবে যদি আজকে বিএনপি দাবি করছে যে তাদের আহ্বানে জনগণ ভোট দিতে যায়নি, এখন নির্বাচন কমিশনের ভাষ্য অনুযায়ী 36% ভোট পড়েছে। আমাদের তো প্রমাণ নাই যে এর চেয়ে কম না বেশি, সুতরাং আমরা ধরে নেই 36%, এবং কোথাও কোথাও 17%, আপনি বললেন 10%। তাহলে এই যেখানে 17% ভোটার ভোট দিতে গিয়েছে এবং সেখানে 83% ভোটার অনুপস্থিত ছিল, তাহলে কি আমরা ধরে নেব যে সেখানে বিএনপির আহ্বানই বেশি কার্যকর হয়েছে? এবং এই সেখানকার পরিসংখ্যান বলে সেখানে 83% ভোটার ভোট বর্জন করেছে। আসলে বললাম তো যে নির্বাচন একটা প্রতিদ্বন্দ্বিতা, এবং জনগণ ঠিক করবে যে তার প্রতিনিধি বাছাইয়ের একটা প্রক্রিয়া, তাই না, জনগণের। এখন সেই বাছাইটা যদি না করতে পারে, অধ্যাপক গোলাম রহমান কিন্তু সেটা বলেছেন যে সুতরাং সেইভাবে নির্বাচনটি আর উৎসবমুখর করা যায়নি। এখন এর বিএনপি কতটা দায়ী, আওয়ামী লীগ কতটা দায়ী, কতটা প্রশাসন, পুলিশ, এটা নিয়ে আমরা বিচার বিশ্লেষণ করতে পারি, কিন্তু মানে বাস্তবতা হচ্ছে যে অংশগ্রহণমূলক একটি নির্বাচন হয়নি, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়নি। আমরা যে ধরে নেই যে বিএনপি নির্বাচন বর্জন করেছে, বিএনপির সমর্থকরা ভোট দিতে যাননি, কিন্তু আওয়ামী লীগের সমর্থক কি 17%? আওয়ামী লীগ দল হিসাবে যেসব প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছে সেখানে তো 36%-এর বেশি ভোট পেয়েছে। আপনি 2008 সালের যে নির্বাচন হলো, জাতীয় নির্বাচন, 87% ভোট পেয়েছে। এরপর যে উপজেলা পরিষদ নির্বাচন হলো সেখানে 69% ভোটার উপস্থিতি ছিল। তাহলে এই যে 69 থেকে 36-এ নেমে আসা, আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোকে আত্মবিশ্লেষণ করা উচিত, আত্মজিজ্ঞাসা করা উচিত, আত্মসমালোচনা করা উচিত। দুই দলই তো বলে জনগণ তার সাথে আছে।
কিন্তু জনগণ এখন মনে হচ্ছে কারোর সাথে নেই, কারণ জনগণকে তারাই পরিত্যাগ করেছে। কারণ পরিত্যাগ করার অর্থ হচ্ছে একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ নির্বাচন করতে না পারা। আপনি তো নির্বাচনটাই তো করতে পারেননি। আর বেগম কবিতা খানম বললেন যে নির্বাচন কমিশনের করণীয় নেই। নির্বাচন কমিশন করণীয় নেই, আবার করণীয় আছেও। কিন্তু নির্বাচন কমিশন তো আইনের বাইরে কোনো কিছু না, করতে যাবে কি? আইন কি? আইন তো নির্বাচন করা। নির্বাচন মানে হচ্ছে বাছাই করার সুযোগ দেয়া। তাহলে যেখানে বাছাই করার সুযোগ কোনো দল যদি মনে করে যে বাছাই করার সুযোগ নেই এখানে, তাহলে সেটি কিন্তু নির্বাচন কমিশনকে আমলে নিতে হবে। এবং নির্বাচন কমিশন বলতে পারে যে আমরা তো সব রাজনৈতিক দল, সব প্রতিযোগী আহ্বান জানিয়েছি, বৈঠকে ডেকেছি, তারা আসেননি। এটা তাদের ইয়ে। কিন্তু শেষ বিচারে কি হবে? এখন 2014 সালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন আইনগতভাবে বৈধ। 2018 সালে যে নির্বাচন হয়েছে বা 2024 সালে, কিন্তু মানুষের কাছে কতটা গ্রহণযোগ্যতা পেয়েছে, আন্তর্জাতিকভাবে কতটা তার কি বলে তার যে নির্বাচনের যে মানদণ্ড সেটি কতটা বজায় রাখতে পেরেছে। উপজেলা নির্বাচনের ক্ষেত্রেও তাই। আওয়ামী লীগ যে দলটি গণতন্ত্রের মধ্য দিয়ে উঠে আসা, যে দলটি রাজপথ থেকে উঠে আসা, যে দলটি দীর্ঘ 75 বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, সেই দলের যখন ক্ষমতায়, সেই সরকারে আমাদের একটা অংশগ্রহণমূলক নির্বাচন করতে পারবে না। প্রধান এই মানে কেন পারবে না, সেই কেন পারবে না? জি, সোহরাব হাসান ভাই এই প্রশ্ন নিয়ে আরো আলোচনা করবে। একটা বিরতিতে যাব, তার আগে বেগম কবিতা খানম আপনার কাছে প্রশ্নটি রেখে যায়, যেটি আমাদের সোহরাব হাসান ভাই বললেন যে আইনের মধ্যে তো নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন পরিচালনা করার বিষয়গুলো তো আছে, এরা তো এর মধ্যেও এর বাইরেও বাস্তবতার প্রেক্ষাপটে কিছু করণীয় থাকে। সেই করণীয়র জায়গায় বাংলাদেশের রাজনীতি যেভাবে চলছে বা রাজনৈতিক দলগুলোর যে বৈশিষ্ট্য, সেই যাতে নির্বাচন কমিশন আদৌ আসলে কিছু করতে পারে কিনা, এই প্রশ্নটি রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে আপনার আলোচনা শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান। নিত্য ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, ভোটের হার কমছে কেন, যে প্রশ্নটি বেগম কবিতা খানম আপনার কাছে রেখে যাওয়া, যে সোহরাব হাসান বলছিলেন আইনের মধ্যে থেকে নির্বাচন কমিশন দায়িত্ব পালন করবে, সেটা তো প্রত্যাশিত এবং সেটি তারা তো করবেই, তাদের মানে কোড অফ যে কন্ডাক্ট অথবা ইথিক্স অনুযায়ী সেটা সে করবে। কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, রাজনৈতিক দলগুলোর যে বৈশিষ্ট্য, সেই জায়গাতে তো আইনের বাইরে এসেও যেটি পরিস্থিতিগত যে ডিমান্ড, সেই অনুযায়ী তো তারা দায়িত্ব পালন করতে পারে, নাকি সরকার যা বলছে নির্বাচন কমিশনও ঘুরে ফিরে একই কথা বলছে? এই প্রশ্নটি আগেও ছিল আপনার কাছে। ধন্যবাদ। এই নির্বাচন কমিশনের গঠন থেকেই মানে জন্মলগ্ন, মানে এই নির্বাচন কমিশনের যখন গঠন হলো, নির্বাচন কমিশনাররা শপথ নিলেন, তখন থেকেই কিন্তু নির্বাচন কমিশনের উপরে এই বিরোধী দলীয় রাজনীতিবিদরা কিন্তু আস্থাহীনতার কথা বলে আসছে। মানে এই সরকারের অধীনে যে বলতে চাচ্ছেন যে এই সরকারের অধীনে যে নির্বাচন কমিশন গঠন হয়েছে সময়ে, সেই নির্বাচন কমিশনের প্রতি আমাদের কোনো আস্থা নেই। এই আস্থা নেই, এই কথাটা কিন্তু প্রথম থেকেই তারা বলে আসছে। তো এখন নির্বাচন কমিশনের করণীয়টা কি? নির্বাচন কমিশন পরিচালিত হয় সাংবিধানিক ভাবে, ইভেন গণপ্রতিনিধিত্ব আদেশ যে আছে আরপিও, সে আরপিওর বিধি বিধান মোতাবেক কিন্তু নির্বাচন কমিশন নির্বাচন কার্যক্রম পরিচালনা করে থাকে এবং নিজেদের নির্বাচন কমিশন তার দায়িত্বগুলো পালন করে থাকে। নির্বাচন কমিশন আলোচনা করবে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে, এরকম কোনো কিছু কিন্তু কোথাও নেই, আরপিওতে নাই। তারপর নির্বাচন কমিশন একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার উদ্দেশ্যে এবং তাদের প্রতি যাতে অনাস্থা তৈরি না হয়, আস্থার জায়গাটা মজবুত করার জন্য কিন্তু প্রত্যেকটা মানে যারা নিবন্ধিত রাজনৈতিক দল আছেন এবং আরো যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, সাংবাদিক থেকে শুরু করে, তাদেরকে নিয়ে কিন্তু আলোচনা প্রক্রিয়া পরিচালনা করতে দায়িত্ব গ্রহণ করার পর থেকে। তো এখন বিরোধী দলীয় রাজনীতিবিদরা কিন্তু বারবার আহ্বান করা সত্ত্বেও নির্বাচন কমিশনে তারা আসে নাই। শেষ আমি যতদূর জানি মেসেঞ্জার দিয়ে চিঠি পাঠানো হয়েছে, সেই চিঠিটাও রিসিভ হয় নাই। এখন নির্বাচন কমিশন তার আস্থাটা তৈরি করার জন্যই তো তাদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিল এবং তাদের কাছ থেকে
তাদের বিরুদ্ধে যে কি ধরনের অনাস্থা বা কেন অভিযোগ, সেই অভিযোগগুলো কিন্তু শুনতে চেয়েছিলেন, কিন্তু তারা নির্বাচন কমিশনের সঙ্গে কোনো ধরনের আলোচনায় আসেনি। এখন আইনের বাইরে যে এখানে একটি কবিতা খানম আপা, একটি প্রশ্ন যে আসলে সেই যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কে নিয়ে নির্বাচন পদ্ধতি বা পরিস্থিতি নিয়ে আলোচনার প্রেক্ষাপটে যে এই নির্বাচন কমিশন যে আলাপ আলোচনাগুলো আহ্বান করেছিল, সেক্ষেত্রে বিএনপির যে মন্তব্য যে আসলে তারা এক ধরনের মানে তাদের ভাষায় যে পলান টুকটুক খেলা, যে একদিন আগে যেদিন আলোচনা হবে তার একদিন আগে চিঠি পাঠানো এবং অনেকটা না পাঠালেই যদি পারা যেত, সেরকম একটা পরিস্থিতি বা অভিযোগ আছে, সেটাকে কতটা গুরুত্ব দিয়ে থাকেন? এটাও কি অনাস্থা তৈরির একটা কারণ নয়? না না, এটা না, নির্বাচন কমিশন কিন্তু প্রত্যেকটা নিবন্ধিত দলের সঙ্গে ডেট ফিক্স করে নেয়, কোন দলের সঙ্গে কবে বসবে। এটা কিন্তু একদিন আগে বা ওই দিন নোটিশ পাঠায় তা কিন্তু না, প্রত্যেকটা দলের সঙ্গে। না, এটা বিএনপির অভিযোগ ছিল, আমার বক্তব্য না, বিএনপির অভিযোগ ছিল, আমি আপনার কাছে তুলে ধরলাম। আমার সময় তো এই আলোচনাগুলো হয়েছে, আমার সময় এই বৈঠকগুলো হয়েছে, সুতরাং এটা কি পদ্ধতিতে হয় সেটা তো আমি জানি, কিন্তু তাদের দেখে তো কোনো সাড়া নির্বাচন কমিশন পায়নি। আইনের বাইরে যে কি পদ্ধতি অবলম্বন করা যদি, সেটা আমি সোহরাব হোসেন সাহেবের কাছ থেকে উনি ব্যাখ্যা করেন নাই, কিন্তু আইনের বাইরে যে কি ধরনের, না আইনের বাইরে আমি বলছি না, কিন্তু একটু শুনি আপনার কাছ থেকে সময় নিয়ে। জি, আমি কিন্তু আইনের বাইরে বলি না, আইনের বাইরে তৌহিদ ভাই বলেছেন। আমি বলছি যে নির্বাচন কমিশনের দায়িত্ব তো সাংবিধানিক দায়িত্ব এবং সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন করা। এখন নির্বাচনের মর্মার্থটা কি? এটি কি যে একটি ব্যালট বাক্স রেখে আসলো এবং ভোটার আসলো বা না আসলো সেটা তাদের কোনো দায়িত্ব নেই? একজন পোলিং অফিসার নিয়োগ করলো বা প্রিজাইডিং অফিসার নিয়োগ করলো। নির্বাচন হচ্ছে বাছাই করার সুযোগ ভোটারদের, নাগরিকদের। সেই সুযোগটা না থাকলে সেটাকে নির্বাচন বলা যায় কিনা? নির্বাচন কমিশনও এটা ফিল করছে, এবং নির্বাচন কমিশন কিন্তু সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠান করার জন্য সব ধরনের পদক্ষেপ নিচ্ছে, যে বৈঠকে আলোচনার মাধ্যমে তাদের বক্তব্য শুনতে যাচ্ছে প্রত্যেকটা দলের, এবং নির্বাচন কমিশনের জন্য আইনসম্মতভাবে যেটুকু সমাধান করা সেটুকু কিন্তু সমাধান করছে। এবং নির্বাচন কমিশন কিন্তু এই যে এতগুলা বাহিনী কেন তাহলে নিয়োগ করা হচ্ছে, নির্বাচনী পরিবেশটাকে সুষ্ঠু রাখার জন্য, যাতে রাজনৈতিক দলগুলো নির্বাচনী পরিবেশের উপরে আস্থা রাখতে পারে এবং নির্বাচনী পরিবেশটা যে সুষ্ঠু থাকবে সেই বিষয়ে যাতে কোনো ধরনের সন্দিহান না হয় এবং নির্বাচনে আসে। এখন এত কিছু তো আয়োজন, তো নির্বাচনে অংশগ্রহণ, যাতে প্রার্থীর অংশগ্রহণ বেশি থাকে, রাজনৈতিক দল যেগুলো আছে তাদের অংশগ্রহণ বেশি থাকে, এই কারণেই তো নির্বাচন কমিশন মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে প্রশাসনিক যে নির্বাচন কমিশনের আবেদনে যদি যারা ভোট নির্বাচন বর্জন করছে তা যদি সাড়া না দেয় তাহলে কি হবে? এভাবেই চলবে? সেটি তো এটা বর্জনের কারণগুলো কি? বর্জনের কারণগুলো কিন্তু রাজনৈতিকভাবে সমাধানের বিষয়। এটা এই বর্জনের যে কারণগুলো, সেটা তো নির্বাচন কমিশনের পক্ষে এই বর্জনের কারণগুলো সমাধানের কোনো সুযোগ নাই। এই বর্জনের কারণগুলো তাদেরই রাজনৈতিকভাবে সমাধান করতে হবে, রাজনৈতিক ভারসাম্য তাদেরকে এটা মেইনটেইন করতে হবে। না, কিন্তু কারণের একটা অংশ তো যারা নির্বাচন বর্জন করছে তারা নির্বাচন কমিশনের দিকে তারা নির্বাচন কমিশনমুখী এক ধরনের অভিযোগ আছে যে এই নির্বাচন কমিশনের কর্মকাণ্ড পক্ষপাতযুক্ত, আস্থাহীনতার আছে এর মধ্যে, এই কারণে তারা করতে পারছেন। এবং আরো একটা বড় যেটা শেষ বাক্য যারা বলে শেষ করছে যে সরকার দলীয় বা আওয়ামী লীগের প্রার্থী যারা থাকে তাদেরকে জিতিয়ে নিয়ে আসার এক ধরনের মনোভাবনা থাকে এই নির্বাচন। এটা কিন্তু একটা বড় কারণ হিসেবে, অভিযোগ হিসেবে বিএনপির পক্ষ থেকে তুলে ধরা হয়। অ্যাকচুয়ালি একটা নির্বাচন সুষ্ঠুভাবে তুলে আনতে হলে নির্বাচন পূর্ববর্তী যে পরিবেশ এবং পরবর্তী পরিবেশ এবং নির্বাচনের দিন যে পরিবেশ, এই পরিবেশটা যে লেভেল প্লেইং ফিল্ড যেটা বলা হয়, এই লেভেল প্লেইং ফিল্ডের কিন্তু দরকার আছে। এই লেভেল প্লেইং ফিল্ড যখন থাকে না মনে করে কোনো একটা দল, তখনই কিন্তু তারা নির্বাচন নিয়ে প্রশ্ন উঠায় বা নির্বাচন বর্জন করার বা আস্থাহীনতার জায়গাটা তাদের কাছে। তো এইখানে আমি বলবো যে যারা রাজনৈতিক দল আছে তাদের মধ্যেও কিন্তু যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং প্রার্থী দিচ্ছেন তাদের মধ্যেও এই ধরনের এটা থাকতে হবে, মেন্টালিটিটা থাকতে হবে, যাতে প্রত্যেকটা প্রার্থীর জন্যই মাঠটা সমান থাকে এবং সেই পরিবেশ বা পরিস্থিতি তৈরি করা। অসংখ্য ধন্যবাদ আপা। আরো আলোচনা শুনবো, অধ্যাপক ডক্টর গোলাম রহমান স্যার আসতে চাই। তবে এটি বলা প্রয়োজন বা এটি বলে রাখা প্রয়োজন, রাজনৈতিক দলগুলোকে কিন্তু আসলে নির্বাচনের প্রশ্নে, রাজনীতির প্রশ্নে মানুষের স্বার্থ, ভোটারের স্বার্থ তথা
জনগণের স্বার্থ দেখতে হবে, বর্জনই আসলে কোনো কথা নয়, বরং সেটি নির্বাচনী পরিস্থিতিতে মোকাবেলা করাটাই খুব একটা রাজনৈতিক দায় দায়িত্ব নিয়ে সেটাই সকলে প্রত্যাশা করে। ডক্টর গোলাম রহমান স্যার, প্রশ্নটি হলো দলের সাংগঠনিক অবস্থা, আওয়ামী লীগকে স্বজনের সংজ্ঞা কিন্তু একবার পরিবর্তন করতে হয়েছে, প্রথমে যা বলেছে পরবর্তীতে আবার স্বজনটাকে তাকে সীমিত করতে হয়েছে। অন্যদিকে বিএনপির যে দলীয়ভাবে নির্বাচনের ক্ষেত্রে তাদের কেন্দ্রের অবস্থান সেটি তৃণমূলে মানা হয় নাই, সুতরাং এই না মানার ক্ষেত্রে বিএনপির যে ব্যবস্থা সেটি হলো বহিষ্কারের সংস্কৃতি। তাহলে কি আমরা এটা বুঝে নিতে পারি এই দুই ধরনের ব্যবস্থা দুই দলের পক্ষ থেকে দেখে যে আসলে দুই দলেরই সাংগঠনিক ব্যবস্থা তৃণমূল পর্যায়ে যথেষ্ট ঘাটতি আমরা লক্ষ্য করছি, যার কিছু আলোচনা কিন্তু সোহরাব হোসেন করেছিলেন? হ্যাঁ, বিষয়টি হচ্ছে যে এই ধরনের বড় রাজনৈতিক দলগুলোর একটি গণমুখী সংস্কৃতি আছে। সেখানে বিভিন্ন জনগণের, বিভিন্ন পেশার, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের লোকজনের যে সমাবেশ, সেখানে এই দলগুলোর একটা বড় ধরনের বিষয় হচ্ছে যে সেখানে আপনি যে ধরনের সিদ্ধান্ত দেন না কেন, রাজনৈতিক সিদ্ধান্ত, সেই দলগুলো কম বেশি মেনে চলে। এখন সেই দলের অভ্যন্তরের যে ব্যবস্থাপনা, সেখানে কোনো কোনো সদস্য, কোনো কোনো সমর্থক তারা হয়তো দলীয় সিদ্ধান্ত একেবারে শতভাগ নাও মানতে পারেন, কিংবা তাদের ডিসেন্ট করার, কিংবা তাদের অভিযোগ করার, কিংবা সেই সিদ্ধান্তের বিপরীতে যাওয়ার, কিংবা সিদ্ধান্ত না মেনে নেওয়ারও উদাহরণ দেখা যায়। এবং আমরা দেখছি যে এই নির্বাচন দলীয় সিদ্ধান্ত কিন্তু অনেকেই অমান্য করে কেউ নির্বাচন করেছেন, আবার কেউ কেউ উভয় দলেরই আমরা দেখেছি। এবং আমরা দেখলাম যে বিএনপির কোনো কোনো প্রার্থী নির্বাচন করার কারণে তাদেরকে আবার বহিষ্কারও করা হয়েছে। এখন এই যে বিষয়টি হচ্ছে যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা ধরনের যেমন প্রচেষ্টা আছে রাজনৈতিক দলের পক্ষ থেকে, একই সাথে তারা বর্জন করে বোঝাতে চেয়েছেন যে এই সরকারের আমলে কোনো নির্বাচনে অংশগ্রহণ করা তাদের জন্য সমীচীন হবে না। কিন্তু যৌক্তিকতা হিসেবে তারা কিন্তু খুব বেশি যুক্তি তুলে ধরতে পারেননি। তারা শুধু অনীহা প্রকাশ করেছেন, কিংবা এই সরকারি আওয়ামী লীগ আমলের নির্বাচন কমিশন, আওয়ামী লীগ আমলের ভোটের ব্যবস্থা কিংবা নির্বাচন ব্যবস্থা সবকিছুকে এক দাগে তারা বয়কট করেছেন। এটাও খুব গণতান্ত্রিক সিদ্ধান্ত বলে আমার মনে হয় না। কিংবা আবার এভাবেও দেখার সুযোগ আছে কিনা তবে ডক্টর গোলাম রহমান, যে আসলে এই যে না নির্দেশনা যে মানলো না, এটাও গণতন্ত্রের অংশ, এইভাবে দেখার কি সুযোগ আছে? সুযোগ আছে, কিন্তু আবার এটাও ঠিক যে দলীয় যে ডিসিপ্লিন কিংবা দলীয় যে সিদ্ধান্ত, জি, এই শৃঙ্খলা মেনে চলারও দায়বদ্ধতা তাদের আছে। এবং কেউ যদি না মানতে চায়, আবার পরবর্তীকালে দেখা যায় তাদেরকে আবার মাফ করে দেওয়া হয়, ক্ষমা সুলভ দৃষ্টিতে দল থেকে সিদ্ধান্ত দেওয়া হয়। সুতরাং এই ধরনের রাজনৈতিক দলের সেই ধরনের ওই অ্যাকোমোডেট করার একটা প্রবণতা থাকে। দেখা যায় যে সিদ্ধান্ত না মানার পরেও দেখা যায় যে তাদেরকে অ্যাকোমোডেট করা হয়। কারণ এক কথায় দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক দলের পক্ষ থেকে এর আগে আমরা দেখেছি যে নমিনেশন দেওয়া হয়েছে, কিন্তু যারা নমিনেশন পান নাই তারা নির্বাচন করে আবার নির্বাচনে জয়লাভ করেছেন, জি, এবং তাদেরকে আবার শেষ পর্যন্ত দলে নিয়ে নেওয়া হচ্ছে। সুতরাং এগুলো একটা মিশ্র ব্যাপার আছে এই বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে। সুতরাং এখানে একেবারে সবকিছু একেবারে তুলাদণ্ডে মেপে দেখার মতো বিষয় নয় যে কোনটা একেবারে সঠিক 100% সঠিক কিংবা 100% সঠিক নয়, এরকম নয়। এই বড় রাজনৈতিক দলগুলোতে রাজনৈতিক সিদ্ধান্তে যেমন কড়াকড়ি আছে, আবার সেগুলো না মানলে তার শিথিলতা আছে। এটা আমরা প্র্যাকটিক্যালি আমরা দেখছি। তো সেই জন্যে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন কিংবা করছেন না, উভয়ের জন্য কিন্তু বিষয়টা একই রকম। এখন এটা রাজনৈতিক সিদ্ধান্ত। যদি রাজনৈতিক দল করতে হয়, গণতান্ত্রিক দল করতে হয়, গণতান্ত্রিক পরিবেশে গণতান্ত্রিক চর্চা করতে হয়, তাহলে নির্বাচনে অংশগ্রহণ করা অবশ্যই একটি অন্যতম দায়িত্ব। এবং সেই কোনো রাজনৈতিক দল যদি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে তারা জনগণের কাছে কৈফিয়ত দিতে বাধ্য। এবং জনগণ হয়তো তাদের সেই কৈফিয়ত দিতে তারা দিবেন, কখন দিবেন কিংবা কিভাবে দিবেন সেটা আমরা প্রশ্ন করতে পারি। এখন কথা হচ্ছে না, সেই কৈফিয়তের যে পরীক্ষা সেটি তো নির্বাচনে অংশ নিয়েই তো পরীক্ষাটি হবে না। নির্বাচনে অংশ নিয়ে তারা নিল না, দলীয় ভাবে তো প্রশ্নবিদ্ধ হতেই পারে। জি, দলের লোকজন তো তাদের বলতেই পারে যে আমরা কেন নিব না।
কেন না হচ্ছে না? আমরা তো এখানে নিতে পারতাম, এই কথাটা তো অনেকেই বলছে, এবং তাদের ডিফাই করে তো অনেকে অংশগ্রহণ করেছেও, এবং তারা আবার বহিষ্কৃত হয়েছে, এটাও তো হয়েছে। এটা হচ্ছে জি এখানে এখানে গণতান্ত্রিক চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধের অভাব আছে, রাজনৈতিক দলগুলোর মধ্যেই এই অভাব আছে। সুতরাং রাজনৈতিক দলগুলোর বুঝতে হবে যে তারা কি হঠকারী কোনো সিদ্ধান্ত যাচ্ছেন, তারা কি আসলেই কোনো রাজনৈতিক সিদ্ধান্ত যাচ্ছেন, নাকি রাজনীতির নামে হঠকারিতা করছেন, এটাও কিন্তু প্রশ্ন করা যেতে জি পারে তাদের। মানে অর্থাৎ পদ্ধতি বা সরকারকে প্রশ্নবিদ্ধ করে নিজেরাই আসলে বিতর্কিত হয়ে যাচ্ছেন কিনা সেটিও আসলে যারা বর্জন করছেন তাদের ভেবে দেখা প্রয়োজন। অধ্যাপক ডক্টর গোলাম রহমান স্যার, অসংখ্য ধন্যবাদ। সৌরভ হাসান, আসতে চাই যে এটি একটি প্রসঙ্গ যেটি গোলাম রহমান স্যার উল্লেখ করলেন, আপনি বলেছেন, প্রশ্নটি হলো তার প্রেক্ষাপটে আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে যে আমরা দুই দলই দেখলাম যে আওয়ামী লীগে বলা হচ্ছে যারা দলীয় শৃঙ্খলা মানল না তাদের বিরুদ্ধে পরে ব্যবস্থা গ্রহণ করা হবে, বিএনপি তো একেবারে শুরুতেই বহিষ্কার করে দিল। এখন যখন করা হলো, মানলো না, তখন আবার বহিষ্কার করলো, আবার যখন প্রয়োজন হবে বহিষ্কার উড্র করবে, এবং একটা শব্দ আমরা দেখি ক্ষমা সুলভ একটা দৃষ্টিভঙ্গি। অনেক জাতীয় নেতা আওয়ামী লীগের এই নির্বাচনে আমরা দেখলাম, উপজেলা নির্বাচনে তারা কিন্তু এই দলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছে। প্রশ্ন হলো যে ক্ষমা সুলভের সুলভ শব্দটা যুক্ত করে এই অপরাধটাকে সহজ করে দেওয়া হয় কিনা। আচ্ছা, আপনার প্রশ্নের আগে আমি কবিতা আপার যে নির্বাচন কমিশনের দায়িত্বের কথা বললেন, আমি নির্বাচন কমিশন অবশ্যই আইনের মধ্যেই কাজ করবে, জি রাজনৈতিক দলগুলো আইনের মধ্যে কাজ করবে। কবিতা আপা যে কমিশনে ছিলেন সেই কমিশনের একজন সদস্য, তিনি পরবর্তীকালে একটা বইও লিখেছেন, নির্বাচন নামা, এবং তিনি প্রকাশ্যেই চারজন কমিশনার একদিকে তিনি ভিন্ন মত প্রকাশ করেছেন। এখন ভিন্ন মত, তিনি যেহেতু সংখ্যালঘু তার মতটি কমিশনে গ্রাহ্য হয়নি, কিন্তু তিনি কি সব সিদ্ধান্ত তার সব আপত্তি কি অযৌক্তিক ছিল বা বেআইনি ছিল? সুতরাং নির্বাচন কমিশন যখন তার বিচারবোধ বিবেকবোধ দ্বারা পরিচালিত হয়, তখন এক ধরনের, আর যদি কারো মুখোমুখি হয়ে কাজ করে তখন কিন্তু অন্য ধরনের মানুষের আস্থা হারাতেই হয়। আজকে যে নির্বাচনের সংকট, বিএনপি তো ধারাবাহিক জাতীয় নির্বাচন বর্জন করেছে তা নয়, তারা 14 সালে বর্জন করেছে, 18 সালে কিন্তু নির্বাচনে তারা গিয়েছিল। জি তাই 18 সালের নির্বাচনটি যেভাবে হয়েছে, 14 সালের ক্ষেত্রে একটি যে বিএনপি আসেনি, এই কারণে 153টি আমরা খুব বেশি সময় পাবো না। আমার যে প্রশ্নটা ছিল এই প্রশ্নটা আপনি কি বলবেন খুব ছোট করে? প্রশ্নটি বলেছেন যে ক্ষমা সুলভ একটা শব্দ আমরা দেখি, ক্ষমা সুলভ এবং দয়া সুলভ বা অনেক কিছুই আমরা বলতে পারি, অনুকম্পা কথাটাই বলা হয়। এটি আমাদের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে আছে। আবার রাজনৈতিক নেতৃত্ব সবসময় সঠিক সিদ্ধান্ত নেয় এটাও বলা যাবে না। এই যে জাতীয় নির্বাচনে 62টি আসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী হলো, তাহলে কেন্দ্রীয় নেতৃত্ব তাহলে কি ভুল সিদ্ধান্ত দিয়েছিল যে ওই 62টি আসনে তারা যে প্রার্থী মনোনয়ন দিয়েছেন তারা জয়ী হতে পারেনি? সুতরাং এটি হচ্ছে মানে আসলে রাজনৈতিক দলের মধ্যে যদি গণতান্ত্রিক চেতনা না থাকে তাহলে এই ব্যত্যয় বিচ্যুতিগুলো বেশি হয়। আর আমরা একটা নির্বাচনই করতে পারি না। আমাদের রাজনৈতিক নেতৃত্ব যাদের উপর আমরা রাষ্ট্রের ভার দিয়েছি তারা একটা নির্বাচন করতে পারে না, নির্বাচন করার ব্যাপারে একটা ঐকমত্যে আসতে পারে না। এটা শুধু আওয়ামী লীগ সরকার না, সব সরকারই আমরা। অসংখ্য ধন্যবাদ। বেগম কবিতা আপা, আসতে চাই একেবারে শেষ মন্তব্য একটু শুনতে চাই যে আসলে এই আস্থাহীনতার সংস্কৃতি দূর হবে কি না, আর কি এই প্রশ্নটি রাখছি, খুব ছোট্ট করে শুনবো। তার আগে সোহাগ সাহেবের কথাটা একটু বলি, উনি যেভাবে একটু সেভাবে আমাদের দোষ দিয়ে গেলেন। অ্যাকচুয়ালি আমি ওনার বইটা সম্পূর্ণ পড়ি নাই, কিছুটা অংশ আমি পড়েছি, কারণ একটা জায়গায় আমি একটু প্রতিবাদও দিতে চেয়েছি। একটা মানে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আমি উপস্থিত কিন্তু ছিলাম না, আমি লন্ডনে ছিলাম, কেমব্রিজে আমাদের একটা সেমিনার হচ্ছিল। আমি ওই দিনই বিকাল 5টার দিকে আমি ফিরেছি, মানে তখন আমি বিমানে যখন হচ্ছে নির্বাচনটা, এবং 4টায় সম্ভবত 3টা ছিল, রাজশাহী, সিলেট আর বরিশাল ছিল মাহবুব সাহেবের দায়িত্বে। এটা আমি শুনেই গিয়েছিলাম, যেহেতু আমি থাকছি না, আমাকে কোনোটা দায়িত্ব দেওয়া হয়েছিল না। মাহবুব সাহেব ছিলেন বরিশালের দায়িত্বে, শাহাদাত সাহেব ছিলেন রাজশাহী, আর সিলেটে ছিলেন রফিক সাহেব। আমি কিন্তু ওই দিন ছিলাম না, আমি একটা অবশ্য প্রতিবাদ লিপি আমি
পাঠাতে চেয়েছি, যেখানে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন বন্ধ করার ব্যাপারে যে সিদ্ধান্ত হতে যাচ্ছিল পরে আমি শুনেছি, সেখানে আমিও উপস্থিত ছিলাম এবং আমি অন্য তিনজন কমিশনের সঙ্গে একমত হয়েছি। মাহবুব সাহেব বন্ধ করতে চেয়েছেন, কিন্তু আমি আদৌ সেদিন উপস্থিতি ছিলাম না, আমি বাইরে ছিলাম, আমার ডকুমেন্টও আছে। দ্বিতীয়ত হচ্ছে যে আমি এটা নিয়ে কোনো মন্তব্যই করতে চাই না, কারণ নির্বাচন কমিশনে কিন্তু প্রত্যেকটাই ডকুমেন্ট আছে, প্রত্যেকটা ডিসিশনের, প্রত্যেকটা মিটিং এর ডকুমেন্ট আছে, এবং এখানে প্রত্যেক কমিশনারের কিন্তু মতামত আছে। সুতরাং এই মতামত যাচাই তো নিশ্চয়ই ওইভাবে হবে না, তাই না? তো আমি আর এই বিষয়ে আমি আর বাড়তি কিছুই বলতে চাচ্ছি না। আপনি বলেছেন যে আস্থাহীনতা দূর হবে কিনা, এই সংস্কৃতি থেকে জাতি মুক্তি পাবে কিনা, নির্বাচন কমিশনের উপরে যে আস্থাহীনতা দূর হওয়ার বিষয়টা যেটা, সেটা অবশ্যই আমি বলবো যে এটা প্রত্যেকটা রাজনৈতিক দল যারা আছে, নির্বাচনে যারা অংশগ্রহণ করেন, এই আস্থার জায়গাটা তৈরি করতে হলে তাদেরকেও একসঙ্গে বসতে হবে এবং ডিসিশন তাদেরকেও নিতে হবে যে নির্বাচন কমিশন অ্যাকচুয়ালি আস্থার জায়গা হবে। জি, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর গোলাম রহমান স্যার। কি বলবেন? আমরা শেষ করব। আমার মনে হয় রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিতে হবে, তারা কি জনগণের সাথে কাজ করছেন নাকি জনগণের নিয়ে খেলছেন। কারণ হচ্ছে যে রাজনীতি করলে রাজনীতির মতোই করা উচিত, এবং গণতান্ত্রিক যে চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ, সেটা লালন করতে হবে। শুধু হঠকারী বক্তব্য দিলে তো হবে না। জনগণ তো রাজনৈতিক দলগুলোর কাছে দেশের ভালোর জন্য, জনগণের ভালোর জন্য তারা মুখাপেক্ষী হয়ে আছে, মুখ তুলে দাঁড়িয়ে আছে সবাই। কিন্তু রাজনৈতিক দল যদি সিদ্ধান্ত নিতে ভুল করে, তার খেসারত কে দিবে? সেই রাজনৈতিক দলকেই দিতে হবে। আজকে হোক আর কালকে হোক, আজকে এটা অন্তত পক্ষে বিশ্লেষিত হবে যে এই রাজনৈতিক দলগুলো কি ভূমিকা রাখছে, গণতান্ত্রিক চিন্তা চেতনায় তাদের কতটুকু অংশগ্রহণ এবং কতটা জনগণের পক্ষে যাচ্ছে। এখানে একটু স্যার একেবারে ছোট্ট একটা প্রশ্নটা, কি উত্তরটাও ছোট্ট করে চাইবো, যে আসলে যারা বর্জন করছে তাদের ভবিষ্যৎ মুসলিম লীগের মতো হবে কিনা, এরকম একটা আলোচনা রাজনৈতিক অঙ্গনে ঘুরছে। আমি সেইভাবে সরাসরি এই কথাটা বলতে চাই না, কারণ হচ্ছে তবে আগের ইঙ্গিতে বলা যায় যে রাজনৈতিক দলগুলো যদি জনগণের সিদ্ধান্ত, জনগণের মতামতকে যদি মূল্য না দেয়, মূল্যায়ন না করে, তাহলে তারা খুব স্বাভাবিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বে। আমরা বহু রাজনৈতিক দলকে দেখেছি একবার পাকিস্তান আমল থেকে তারপরে পরবর্তী সময়ে কোথায় হারিয়ে গেছে। আমি অন্তত পক্ষে আশা করব আমাদের দেশে অন্যতম বড় রাজনৈতিক দল তারা রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিকভাবে চিন্তা করে নেবেন। শুধু ব্যক্তি স্বার্থ কিংবা লন্ডন থেকে কেউ নির্দেশ দিবেন সেই কথা বিবেচনা করে তার মতকে আদর্শ হিসেবে গ্রহণ করে সবকিছু নির্ধারণ করতে হবে, জনবিচ্ছিন্ন জনগণের কথা ভাবা যায়, এটা কিন্তু মনে করার কোনো কারণ নেই। সুতরাং আজকে রাজনীতি করতে হলে জনগণের মধ্যে থেকেই রাজনীতি করতে হবে এবং জনগণকে বিচ্ছিন্ন করে রাজনীতি করে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার সুযোগ তাদের নেই। সেটি খুব কঠিন। যে রাজনীতিতে অংশগ্রহণ করতে চাইলে সঠিকভাবে অংশগ্রহণ করতে হবে এবং ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু ভুলভ্রান্তির মূল্যায়ন, কিন্তু অংশগ্রহণ থেকে বিরত থাকা সেটি কোনোভাবে রাজনৈতিক সিদ্ধান্ত হতে পারে না। জি, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর গোলাম রহমান, বেগম কবিতা খানম এবং সোহরাব হাসান। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানটি আজ এ পর্যন্ত। জানিয়ে রাখছি, আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানটি শুক্র থেকে রবিবার রাত 11টা 20 সরাসরি সম্প্রচার হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।